তুমি কি একজন এইচএসসি পরীক্ষার্থী অথবা তোমার পরিচিত কেউ কি এইচএসসি পরীক্ষা দিচ্ছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। এই ভিডিওতে আমি মূলত 10টা কমন মিস্টেকের কথা আলোচনা করেছি যেটা বেশিরভাগ পরীক্ষার্থী তার পরীক্ষার খাতাতে করে থাকে। যার ফলে সে আশানুরূপ নম্বর থেকে বঞ্চিত হয়। তো আমি একজন আইসিটি শিক্ষক, যার কারণে এই 10টা পয়েন্টের ভিতরে আইসিটি রিলেটেডও বেশ কিছু পয়েন্ট যুক্ত করা হয়েছে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে কি ভুলগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা করে থাকে। সবার প্রথমে যে ভুলটা বেশিরভাগ শিক্ষার্থীরা করে থাকে সেটা হচ্ছে প্রথম পেজে তোমার পরীক্ষার উত্তরপত্রের প্রথম পেজে একটা ভুল উত্তর প্রদান করা এবং কাটাকাটি করা। আমি জানি যে তোমরা কেউই আসলে এটা ইচ্ছা করে করো না, অনিচ্ছাকৃত ভুলটা করে থাকো। তারপরও তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে এই যে প্রথম পেজটা, এই প্রথম পেজে কখনোই একটা ভুল উত্তর প্রদান করা যাবে না। প্রথম পেজে যদি তুমি এরকম কাটাছাঁটা করো বা একটা ভুল উত্তর দাও, তাহলে যে শিক্ষকটা তোমার খাতাটা মূল্যায়ন করবে সেই শিক্ষকের তোমার সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ হবে যে এই শিক্ষার্থীটা হয়তোবা অতটা ভালো শিক্ষার্থী না। সে অ্যাজ ইউজুয়াল হয়তোবা মধ্যম মানের একজন শিক্ষার্থী। তো যার ফলে কি হবে যে তোমার পরবর্তী যে প্রশ্নগুলোর উত্তর তুমি করবা সেই উত্তরগুলোতে নম্বর প্রদানের ক্ষেত্রে আ একটা ইফেক্ট ফেলতে পারে। হ্যাঁ, আমি বলছি না যে ফেলবে, তবে ফেলার সম্ভাবনা থেকে থাকে। হ্যাঁ, সেটা নির্ভর করে থাকে যে শিক্ষক তোমার খাতাটা মূল্যায়ন করবে, তিনার চিন্তা চেতনার উপরে এবং তিনার মন মর্জির উপরে নির্ভর করবে। তো এখন আ তো এই কাজগুলো এড়িয়ে চলার জন্য ১ম পেজে ভুল উত্তর না দেওয়ার জন্য তোমার কি করতে হবে? যে প্রশ্নটার উত্তর তুমি সবথেকে ভালো পারো, সবথেকে ভালো যে প্রশ্নের উত্তর তুমি পারো, সেই প্রশ্নের উত্তর তোমাকে সবার ১ম এ দিতে হবে। ২য় যে কারণটার তোমার নম্বর কম পাওয়ার ক্ষেত্রে ইফেক্ট ফেলে সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নের যখন তুমি উত্তর করছো সেটা সঠিকভাবে প্রশ্নের নম্বরটা খাতায় লিপিবদ্ধ না করা। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই শিক্ষার্থীটা খুব সুন্দর মতো তার খাতায় সে প্রশ্নের নম্বরটা সুন্দর করে লিখেছে এবং লেখার পরে দেখো এখানে সে নিচেই ২ টা কালার পেন দিয়ে তোমার ২ টা আন্ডারলাইন করে দিয়েছে। ফলে কি হচ্ছে যে সে ১ নম্বর প্রশ্নের গ এর উত্তর করেছে। এই বিষয়টা যে পরীক্ষকটা খাতা মূল্যায়ন করবেন তেনার কিন্তু সুন্দর মতো উনার চোখে পড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে তোমার ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু খাতার তোমার সৌন্দর্য বৃদ্ধি করছে। তোমার খাতাটা যখন দেখতে খুব সুন্দর এবং পরিপাটি থাকবে তখন তোমার ভালো নম্বর পেতেও এই বিষয়টা বেশ ভালো সহায়ক হিসেবে কাজ করবে। ৩ নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে আইসিটি রিলেটেড। আমি একটা উদাহরণ দেব। সেটা হচ্ছে তোমাদের আইসিটি ১ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, একটা উদ্দীপক দেওয়া থাকে। সেই উদ্দীপকে একটা টেকনোলজি সম্পর্কে একটা বর্ণনা দেওয়া থাকে। তো তোমাদের গ এবং ঘ নম্বর প্রশ্নে সেই উদ্দীপকে উল্লেখিত টেকনোলজিটা আসলে কি? সেটার সম্পর্কে তোমাদেরকে বিশ্লেষণ বা মতামত আ এভাবে দিতে বলা হয়। তো বেশিরভাগ শিক্ষার্থীরা কি করে? তারা অ্যাজ ইউজুয়াল বিভিন্ন গাইড বই ফলো করে আ তারা ১ম এ দেখা যাচ্ছে ৮-১০ লাইন, কেউ আরো বেশি একটা ভূমিকা লিখে ফেলে। তারপরে তারা টেকনোলজিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা শুরু করে। তো এই ব্যাপারে আমি একজন আইসিটি শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে পরামর্শ দেব যে তোমরা ১ম ১-২ লাইনের ভিতরেই ওই টেকনোলজিটা আসলে কি, ওই টেকনোলজি আসলে কি ছিল, এইটা তোমরা আগে উল্লেখ করে দিয়ে দিবা। যেমন এখানে দেখো আমি যে খাতাটা দেখাচ্ছি, এই খাতাটায় দেখো অ্যা যে আমার এই শিক্ষার্থীটা যে এই টেকনোলজিটা যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত ছিল, সে কিন্তু ১ম এই একদম উল্লেখ করে দিয়ে দিয়েছে। দেখো সে লিখে দিয়েছে যে ডাক্তারি শিক্ষার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি। তো এইভাবে আমি যদি আরেকটাও যদি তোমাদেরকে দেখাই, যেমন এখানে আমার এই শিক্ষার্থীটা দেখো, আমার এই শিক্ষার্থীটা যে এই যে গ নম্বরে যে প্রশ্নটা করেছে সে কিন্তু ১ম এই দেখো সে কিন্তু দিয়ে দিয়েছে যে এই উদ্দীপকে বায়োমেট্রিক্স প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে বা উদ্দীপকে বায়োমেট্রিক্স প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে। সে কিন্তু দেখো ১ম ১-২ লাইনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। এভাবে ১-২ লাইনের ভিতরেই তুমি যদি শুরুতেই এই প্রশ্নটার উত্তর করার শুরুতেই যদি তুমি এটা উল্লেখ করে দাও যে আমার উদ্দীপকে ব্যবহৃত টেকনোলজিটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা বায়োমেট্রিক্স বা যেটাই হোক না কেন, তাহলে কি হবে? তোমার এই খাতাটা যে পরীক্ষক মূল্যায়ন করবেন তিনি কিন্তু শুরুতেই তোমার এই উত্তরটা দেখে নিতে পারছেন যে তুমি সঠিকভাবে
উদ্দীপকে উল্লেখিত টেকনোলজিটা ধরতে পেরেছ। ফলে তোমার সম্পর্কে আইডিয়া কি হবে, ধারণাটা কি হবে যে তুমি একজন ভালো স্টুডেন্ট। তুমি সঠিকভাবে এই উদ্দীপকে টেকনোলজিটা সম্পর্কে ধরতে পেরেছ এবং তোমার বাকি বর্ণনাটুকু অবশ্যই এই রিলেটেডই হবে। এটি কিন্তু সহজে অনুমান করা যায়। ফলে কি হবে, ওই পরীক্ষক কিন্তু তোমাকে নির্দ্বিধায় ভালো একটা নম্বর এই প্রশ্নে তোমাকে দিয়ে দেবে। আর তুমি যদি অ্যাজ ইউজুয়াল ধরা বাঁধা কিছু আ ভূমিকা লেখো শুরুতেই, তাহলে কি হবে? তোমার এই প্রশ্নটা ওই শিক্ষকের চোখে বাধবে যে তুমি সঠিকভাবে ক্যাচ করতে পেরেছো কিনা। এটা দেখতে উনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। যে বিষয়টা অনেক পরীক্ষক দেখা যাচ্ছে যে আম সময় স্বল্পতার কারণে বিষয়টা এড়িয়ে যেতে পারে। তো এক্ষেত্রে কি হবে? তোমার নম্বর পাওয়াটা একটু কঠিন হয়ে যেতে পারে বা একটু কম নাম্বার পাওয়ার সম্ভাবনা থেকে যায়। যার কারণে আমি একজন আইসিটি শিক্ষক হিসেবে তোমাদেরকে বলব যে তোমরা সবার শুরুতেই আগে টেকনোলজিটা কি ধরনের ছিল বা কোন টেকনোলজি এটা ১ম ১-২ লাইনের ভিতরে দিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছ। ৪ নম্বর পয়েন্টে যে বিষয়টার কথা তোমাদের তুলে ধরব সেটা হচ্ছে সঠিকভাবে খাতায় মার্জিন না করা। তোমরা অবশ্যই পরীক্ষার হলে একটা স্কেল এবং পেন্সিল নিয়ে যাবা। তো স্কেল এবং পেন্সিল হোক বা তোমার কলম হোক, যেটা দিয়েই হোক খাতাটাকে সুন্দরভাবে মার্জিন করবা। খাতাটাকে সুন্দরভাবে মার্জিন না করলে তোমার খাতাটা কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এখানে তোমরা যে খাতাটা দেখতে পাচ্ছ দেখো এই খাতাটাই সঠিকভাবে মার্জিন করা নাই। যার কারণে এর দেখো নম্বর প্রাপ্তিটা অনেকাংশে কমে গেছে। ঠিক আছে? তো এরপরে যে আমি যে আরেকটা খাতা দেখাচ্ছি এই খাতাটা দেখো সুন্দরভাবে মার্জিন করা রয়েছে। হ্যাঁ, উপর নিচে সুন্দরভাবে মার্জিন করা রয়েছে। আমি যদি আরো একটা খাতা দেখাই, দেখো এই খাতাটাও সুন্দরভাবে মার্জিন করা রয়েছে। তো এই খাতাগুলো যখন একজন পরীক্ষক দেখে, তখন অটোমেটিক্যালি ওই পরীক্ষকের কিন্তু ভালো একটা নম্বর প্রদানের একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়। যার ফলে তোমাকে তোমার জন্য একটা ভালো নম্বর পাওয়া এই প্রশ্নের জন্য বা যেকোনো প্রশ্নের জন্য তোমার কাছে বিষয়টা একদম সহজ হয়ে যায়। তো তোমরা খাতায় মার্জিন করার বিষয়টা সবাই একটু গুরুত্ব সহকারে দেখবা আশা করি। ৫ নম্বর পয়েন্টে আমি যে বিষয়টার কথা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় অনেকেই লেখার সময় যেকোনো একটা প্রশ্নের উত্তর এক ঢালাওভাবে লিখতে থাকো। মাঝে কোনো প্যারা বা গ্যাপ ব্যবহার করো না। যে বিষয়টা কিন্তু যেকোনো পরীক্ষকের দৃষ্টিতে দেখতে কিন্তু ভালো লাগবে না। তোমার খাতাটাও দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তোমার উত্তরটা আমি বলছি না যে তুমি খারাপ দিয়েছ, তোমার উত্তরটা পারফেক্ট হয়েছে, সব ঠিক আছে। কিন্তু দেখো তোমার খাতাটা কিন্তু সৌন্দর্য হারাচ্ছে। এই খাতাটা আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই খাতাটাই দেখো। এই শিক্ষার্থীটা সম্পূর্ণ উত্তরটাই কিন্তু সুন্দরভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু লিখেছে। কিন্তু ওর খাতাটা দেখো অ অতটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। আমি যদি পরে তোমার আরো একটা যদি খাতা দেখাই, এই খাতাটায় দেখো এই শিক্ষার্থীটা এই প্রশ্নটার দেখো উত্তরটা ৩ খণ্ডে করেছে। ১ম খণ্ডে সে কিন্তু টেকনোলজিটা সম্পর্কে সে কিন্তু উল্লেখ করেছে যে উদ্দীপকে উল্লেখিত টেকনোলজিটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, এটা যদি আমরা একটু মার্কিং করে দেখাই দেখো, ১ম এ সে কিন্তু এই যে এখানে ১ম এ উল্লেখ করেছে যে উদ্দীপকে উল্লেখিত টেকনোলজিটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তারপরে সে এই বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে উদ্দীপকে কি বলা হয়েছে সেটা কিন্তু আলোচনা করেছে। তারপরে ৩য় অংশে দেখো সে এই অংশে আরো বিস্তারিত আকারে বর্ণনাটা তুলে ধরেছে। তো এভাবে লিখলে কি হবে তোমার খাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। ফলে কি হবে যেকোনো একজন পরীক্ষক যে তোমার খাতাটা দেখবেন, মূল্যায়ন করবেন, তার কিন্তু শুরুতেই তোমার এই প্রশ্নটার উত্তরটা দেখা শুরুতেই তার কিন্তু একটা পজিটিভ আ ইমপ্যাক্ট হবে তোমার এই উত্তরটার জন্য। যার ফলে কি হবে তিনি কিন্তু সহজেই একটা ভালো নম্বর তোমার এই প্রশ্নটার জন্য উনি কিন্তু প্রদান করতে পারবেন। উনার মনের ভিতরে কোন প্রকার কার্পণ্যতা বোধ কিন্তু কাজ করবে না। তো এভাবে যদি তুমি সুন্দর করে প্যারা আকারে লেখো, তাহলে কিন্তু তুমি সহজেই ভালো একটা নম্বর ক্যারি করতে পারবা। তারপরে দেখো এই শিক্ষার্থীরা প্রত্যেকটা প্যারায় দেখো আলাদা করে সুন্দর করে এখানে দেখো ২ টা করে ও কিন্তু প্রতীক দিয়েছে বা আমরা যদি এটাকে বলি এটা স্কয়ার শেপ দিয়েছে ২ টা করে। তো এটার ফলেও কিন্তু ওর খাতাটা দেখো তুমি একটু দূর থেকে যদি আমরা দেখাই, তাহলে খাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা যে পরীক্ষকই দেখুক না কেন তার কিন্তু এক নজরে তার কাছে কিন্তু এই উত্তরটা খুব পারফেক্ট এবং ভালো লাগবে। ৬ নম্বরের যে পয়েন্টের কথা বলব এটা হচ্ছে বেশিরভাগ বলব না কিন্তু অনেক শিক্ষার্থীরা এই ভুলটা করে থাকে। তারা কি করে? আ একটা যেকোনো একটা প্রশ্নের উত্তর লেখছে এবং সেটা কি করছে যে তারা খাতা ভরে, ভরে লেখছে। মানে কিরকম? যে ৮-১০ লাইনের ভেতরে বা ৫-৭ লাইনের ভিতরে একটা পেজ শেষ করে দিচ্ছে। দেখো এই শিক্ষার্থীর খাতাটা যদি তোমাকে দেখাই,
তাহলে দেখো এই লেখাগুলোর মাঝে যথেষ্ট পরিমাণ গ্যাপ দিয়েছে। তো এই গ্যাপ দেওয়ার ফলে কি হবে? খাতাটা দেখো দূর থেকে যদি দেখাই, এই খাতাটা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগছে না। হ্যাঁ, সে হতে পারে যে এই উত্তরটা পারফেক্টলি করেছে বা যে কথাগুলো এই উত্তরে যুক্ত করার কথা ছিল, সে সবগুলোই লিখেছে। কিন্তু তারপরেও দেখো তুমি একজন শিক্ষার্থী হিসেবেও যদি মূল্যায়ন করো, ওর খাতাটা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগছে না। তো পরীক্ষার খাতায় তুমি যদি এর আগের মতো ওরকমভাবে যদি একটু গুছিয়ে লেখো, প্যারা আকারে একটু ছোট করে। আমি বলছি না যে একদম ছোট করে লিখতে হবে। কিন্তু এত বড় করে গ্যাপ দিয়ে তুমি যদি লেখো, তাহলে তোমার উত্তরপত্রটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। ৭ নম্বর পয়েন্টে আমি যে বিষয়টার কথা আলোচনা করব, এই ভুলটা বা এই মিস্টেকটা আমি বলব প্রায় একদম প্রত্যেকটা স্টুডেন্টই করে থাকো। সেটা হচ্ছে যে ২ টা প্রশ্নের তুমি উত্তর করছো কিন্তু তার মাঝে কোনো প্রকার গ্যাপ দিচ্ছ না। এখানে দেখো আমার এই শিক্ষার্থীটা ক এবং খ নম্বর প্রশ্নের যে উত্তরটা ও করেছে, দেখো এর মাঝে এই যে ক এবং খ এই ২ টার মাঝে দেখো ও ফাঁকা জায়গায় দেয় নাই। মানে মাঝে কোনো গ্যাপ রাখে নাই। পাশাপাশি লেখতে শুরু করে দিয়েছে। তো এর ফলে কি হয় দেখো আরো একটা খাতা যদি আমি দেখাই, এখানে দেখো ক লিখেছে এবং খ লিখেছে। ২ টার মাঝে কিন্তু ফাঁকা জায়গা রাখে নাই। হ্যাঁ? তো এরকমভাবে দেখো এই যে এখানে দেখো একটা প্রশ্নের উত্তর করেছে। আবার ঠিক দেখো ঘ নম্বর প্রশ্নটা দেখো ঠিক তার একদম পরের লাইনে সে ঘ নম্বর প্রশ্নের উত্তর করেছে। তো এইভাবে উত্তর করার ফলে আসলে কি হয়? এভাবে উত্তর করার ফলে যখন একজন পরীক্ষক খাতা দেখেন, অনেক সময় তার চোখ এড়িয়ে যেতে পারে। যে তুমি একটা প্রশ্নের উত্তর করেছো তারপরেই যে আরেকটা প্রশ্নর উত্তরও যে আছে, অনেক সময় চোখ এড়িয়ে যেতেই পারে। এটা মানুষ মাত্রই ভুল করে। তো একজন পরীক্ষক তিনি যখন খাতাটা দেখবেন, এভাবে তুমি যে এখানে আরেকটা প্রশ্নের উত্তরও করেছো, এই বিষয়টা অনেক সময় তার চোখ এড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে? তুমি ওই প্রশ্নটার নম্বর পাওয়া থেকে তুমি কিন্তু বঞ্চিত হলে। একটা প্রশ্ন লিখবা, তারপরে মিনিমাম একটা গ্যাপ দিয়ে তারপরে আরেকটা প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবা। ৮ নম্বর পয়েন্টে আমি যে বিষয়টার কথা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে তোমার আইসিটিতে যে ফিগার গুলো আঁকা হয় অথবা আইসিটি বাদে অন্যান্য সাবজেক্টে যে ফিগার বা চিত্র আঁকার যে ব্যাপারগুলো থাকে, যে প্রশ্নগুলো সেগুলো তোমরা যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে তোমরা অনেক সময় অনেক শিক্ষার্থী কলম দিয়ে চিত্রগুলো আঁকার চেষ্টা করো। হ্যাঁ? এই শিক্ষার্থীটা চিত্রটা এঁকেছে এবং ওর চিত্রটায় ভুল গেছে। হ্যাঁ? ও চিত্রটা আঁকতে যেকোনোভাবে গেটটা আঁকতে ভুল করেছে। তারপরে কি করেছে? এখানে কিন্তু কাটাকাটি করেছে। তারপরে ও আবার নিচেই ওই চিত্রটা ওই গেটেরটা চিত্রটা আবার এঁকেছে। এর ফলে কি হচ্ছে দেখো, ওর খাতাটা যদি আমি একটু দূর থেকে দেখাই, দেখো ওর খাতাটা কিন্তু দেখতে আ একদম বাজে লাগছে বা আমি বলব যে খুবই খারাপ দেখা যাচ্ছে। অনেক সময় এই যে সে কোনটা থেকে যে দাগগুলো দিয়েছে, হ্যাঁ? কোনটার সাথে কোনটার কানেকশন দিয়েছে এই বিষয়গুলো কিন্তু ভালোমতো ক্লিয়ারলি বোঝা যায় না। এখানে তোমরা দেখো। তো এক্ষেত্রে কি করা দরকার ছিল আসলে? এক্ষেত্রে তুমি কলম দিয়ে যখন চিত্র আঁকবা তখন অবশ্যই খুবই মনোযোগ সহকারে খুবই সচেতনতার সহিত এই চিত্রগুলো আঁকার চেষ্টা করবা। যাতে চিত্রগুলো আঁকতে যেয়ে কোনো প্রকার কাটাকাটির যাতে কোনো স্কোপ তৈরি না হয়। কলম দিয়ে চিত্র আঁকো তাতে কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু চিত্রটা যেন কাটাকাটি না হয়। একদম ক্লিয়ার একটা চিত্র যদি তুমি আঁকো সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ৯ নম্বর পয়েন্টে আমি যে বিষয়টার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ঠিক ৮ নম্বর পয়েন্টে অনেকে কলম দিয়ে লিখেছ। তা আবার অনেক শিক্ষার্থী আছে যে পেন্সিল দিয়ে চিত্রগুলো আঁকে। ওকে? আইসিটির হোক বা অন্য যেকোনো সাবজেক্টের হোক যে চিত্রগুলো বা ফিগার গুলো আঁকতে হয় এগুলো অনেকে পেন্সিল দিয়ে আঁকে। তো পেন্সিলটা আঁকাটাই সবথেকে উত্তম যাতে একটু ভুল গেলে বা কোথাও চিত্রটা আঁকতে একটু মিস্টেক গেলে তুমি যাতে রাবার দিয়ে সেটা সংশোধন করার সুযোগটা থাকে। তো এক্ষেত্রে দেখো আমি যে খাতাটা দেখাচ্ছি এই শিক্ষার্থীর খাতাটা দেখো সে একটা নিম্নমানের পেন্সিল কিন্তু ব্যবহার করেছে। এই বিষয়ে তোমাদের খুবই সতর্ক থাকাটা আমি মনে করি জরুরি। কারণ তুমি দেখো এই যে চিত্রটা দেখো সে নিম্নমানের পেন্সিলটা ব্যবহার করার কারণে তার চিত্রটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আবার অপর পেজে সে কিন্তু আবার আ কলম দিয়ে অন্য প্রশ্নের উত্তর করেছে যার কারণে তার এই যে চিত্রটা এই গেটগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। নরমালি এর খাতাটা যখন আমি মূল্যায়ন করি তখন কিন্তু এই চিত্রগুলো কিন্তু ক্লিয়ার ছিল না। দেখো এই দাগগুলো কিন্তু ভালোমতো পড়ে নাই। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলব যে একটা ভালো মানের পেন্সিল অবশ্যই তোমরা সাথে রাখবা। যেটা পরীক্ষার খাতায় যে চিত্র বা ফিগার গুলো আঁকতে হয়, সেই ফিগার গুলো আঁকার ক্ষেত্রে যাতে তোমরা একটা ভালো মানের পেন্সিল ব্যবহার করতে পারো। ১০ নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টের কথা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী আছো যারা উত্তরপত্রে তোমার উদ্দীপকে যে বিষয়টা উল্লেখ থাকে মানে প্রশ্নের যে বিষয়টা উল্লেখ থাকে
সেই প্রশ্নটা লিখে থাকো। এই বিষয়টা আমি বলব যে তোমাদের এড়িয়ে চলা উচিত। কারণ প্রশ্ন তো আ উদ্দীপকটা তো তোমার প্রশ্নে লেখাই আছে। তো সেটা আবার নতুন করে তোমার উত্তরপত্রে লিখে তোমার সময় নষ্ট করা আসলে আমি কোন প্রকার প্রয়োজন আছে বলে মনে করি না। দেখো এই শিক্ষার্থীটা উদ্দীপকটা দেখো হুবহু উদ্দীপকটা সে কিন্তু তুলে ধরেছে। এই উদ্দীপকটাই বলা ছিল যে এই যে চিত্রটা দেখা যাচ্ছে যে স্টার চিহ্নর দ্বারা একটা শেপ এটা হচ্ছে সি প্রোগ্রামে মাধ্যমে করতে হবে। তো দেখো সে এই যে এই ফিগারটাও উদ্দীপকের এই চিত্রটাও দেখো সে তার উত্তরপত্রে সে কিন্তু তুলেছে এবং এই টোটাল উদ্দীপকটাও সে কিন্তু তুলেছে। তারপরে সে এই সি প্রোগ্রামের অংশটা তারপরে সে লেখা শুরু করেছে। হ্যাঁ? কিন্তু আমি বলব এক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা একদম শুরুতেই সরাসরি সি প্রোগ্রামে চলে যাবা। হ্যাঁ? অ্যাজ ইউজুয়াল তুমি একটা লাইন একটা ভূমিকা লিখতেই পারো। কিন্তু তাই বলে সমস্ত উদ্দীপকটা তোমার উত্তরপত্রে তোলার কোনো দরকারই নেই। এক্ষেত্রে কি হবে উদ্দীপকেরটা যদি তুমি তোমার উত্তরপত্রে তোলো তাহলে তোমার কিন্তু সময় অপচয় হচ্ছে। আবার জিনিসটা দেখতেও কিন্তু বাজে লাগছে। তো এই ছিল মোট ১০ টা পয়েন্ট। আশা করি তোমরা সকলেই ১০ টা পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনেছো এবং আশা করি এই বিষয়গুলো তোমরা সবাই খুবই গুরুত্ব সহকারে নিয়ে এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষাগুলো দিবা। তো এই সবসময় মনে রাখবে একটা কথা যে তোমার ভালো নম্বর ক্যারি করার জন্য অবশ্যই তোমার খাতাটা খুব সুন্দর মতো পরিপাটি একটা খাতা হইতে হবে। খাতাটা যত দেখতে সুন্দর হবে তুমি ভালো নম্বর তত সহজেই ক্যারি করতে পারবা। যেকোনো শিক্ষক যিনি তোমার খাতাটা মূল্যায়ন করবেন, একটা পরিপাটি খাতা দেখলে তিনার কিন্তু অটোমেটিক্যালি ভালো একটা নাম্বার দেওয়ার মনোমানসিকতা তিনার ভিতরে কিন্তু তৈরি হয়ে যায়। তো এই বিষয়গুলো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখে তোমরা তোমাদের পরীক্ষা দিবা। তো সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।